সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ অর্থাৎ ডাকসুকে বাংলাদেশের দ্বিতীয় সংসদ হিসাবে অভিহিত করা হয়। জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে যে সংসদ তৈরি হয়, সেই সংসদের পরেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি জিএস নিয়ে যে সংসদটা তৈরি হয়, ছাত্র সংসদ, যারা ছাত্রদের কল্যাণে কাজ করে, যারা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে নেগোশিয়েট করে ছাত্রদের কল্যাণ প্রতিষ্ঠা করেন, সেই সেই বডিটার নামই হচ্ছে ডাকসু। মূলত এই ডাকসু নির্বাচনে সবসময় ছাত্রলীগের আধিপত্য ছিল। ছাত্রলীগ বলতে আওয়ামী লীগ ছাত্রলীগ, অন্যান্য এই যে ছাত্রলীগ ভেঙে যে জাসদ ছাত্রলীগ, তারপরে হচ্ছে বাসদ ছাত্রলীগ, অন্যান্য রাজনৈতিক দলগুলোর যে ছাত্রলীগ, ছাত্র সংগঠনগুলো হয়েছে, তাদের সবসময় এক ধরনের আধিপত্য দেখা গেছে। আমরা ছাত্র দলেরও দুজন বিপি দেখেছি, অনেক সময় জিএস হয়েছেন। আমি আমি শুধু বিপির কথা বলছি। আমানুল্লাহ আমান এবং শহীদউদ্দিন চৌধুরী অ্যানি দুজনই এখন বিএনপির রাজনীতিতে খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি। এবং আওয়ামী লীগ থেকে কিংবা জাসদ ছাত্রলীগ থেকে, বাসদ ছাত্রলীগ থেকে যারাই যখন নির্বাচিত হয়েছেন, তারাই পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটা ফ্যাক্টর ছিল। অর্থাৎ এই লোক এখানে যিনি বিপি জিএস নির্বাচিত হন, তাদের জাতীয় রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে তারা অবতীর্ণ হন। তাদের ওই রাজনৈতিক বা এখান থেকে এই যে দ্বিতীয় সংসদ থেকে তাদের রাজনৈতিক এই চর্চার মধ্য দিয়ে ৭৮ সালে আমরা জানি বিএনপি প্রতিষ্ঠিত হয়েছিল। এরপরে যত নির্বাচন হয়েছে, ছাত্রদল শুধুমাত্র দুজন ভিপি পেয়েছেন। ডাকসু নির্বাচন অনেকবার বাধাগ্রস্ত হয়েছে। তবে আমি এখানে ডাকসু নির্বাচনে ভোটের হিসাবটা একটু বলবো আপনাদেরকে, কার কেমন ভোট রয়েছে, সেখান থেকে অন্তত আপনারা কিছুটা আন্দাজ পাবেন আগামী নির্বাচনে কে জয়লাভ করতে পারে, এক ধরনের আন্দাজ করতে পারবেন। ডাকসু নির্বাচন সবসময় বাধাগ্রস্ত হয়েছে, কখনোই ঠিকঠাক মতো হয়নি। ঠিকঠাক মতো মানে হচ্ছে যখন নির্বাচন হওয়ার কথা ছিল, কখনোই হয়নি ঠিকঠাক মতো। 1971-এর পর, বাংলাদেশ স্বাধীনতা লাভের পর 1990 সন পর্যন্ত অন্তত 19 বার নির্বাচন হওয়ার কথা ছিল। নির্বাচন হয়েছে 7 বার। 90 থেকে 2019 পর্যন্ত নির্বাচন হয়েছে 2 বার। 2019-এর পর এখন পর্যন্ত 5 বারের বেশি নির্বাচন হওয়ার কথা থাকলেও নির্বাচন একবারও হয়নি। ডাকসুর এই অবস্থা। সারা দেশে অন্যান্য যে বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদগুলো রয়েছে, যেমন জাকসু, চাকসু, তারপরে রাকসু, সেগুলোর অবস্থা আরো খারাপ। তো এই ডাকসু নির্বাচন আমরা দীর্ঘদিন পরে, অর্থাৎ 2019 সালের পর এই 2025 সালের 9 সেপ্টেম্বর আবার দেখছি। অর্থাৎ 6 বছর গ্যাপ দিয়ে আবার ডাকসু নির্বাচন হচ্ছে। এরপরে আবার কবে হবে আমরা জানি না। ডাকসু নিয়ে সব সময় এই অনিশ্চয়তা থাকে। ডাকসুর ভোটের হিসাব জানতে হলে আমাদেরকে একটু গতবারের নির্বাচনের ফলটা দেখতে হবে আর কি। গতবার আমরা জানি ভিপি পদে নুরুল হক নূর জয়লাভ করেছেন। আপনার মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ, ডাকসু নির্বাচন যখনই হয়েছে, দেখেন আপনি গত দুইটা নির্বাচন ধরেন, 90-এর নির্বাচন এবং হচ্ছে 2019 সালের নির্বাচন। 2019 সালের নির্বাচনের আগে 2018 সালে একটা ম্যাসিভ কোটা আন্দোলন হয়েছে। সেই আন্দোলনের ফসল হিসাবে নুরুল হক নূররা হচ্ছে ছাত্র অধিকার পরিষদ তৈরি করে। সেখান থেকেই ডাকসু নির্বাচন হয় এবং মানে ওইসব ঘটনার পরে ডাকসু নির্বাচন হয়। সেখানে নুরুল হক নূর ভিপি পদে জয়লাভ করে আসেন। একেবারে তখন ছাত্রলীগের সভাপতি ছিলেন রেজওয়ানুল হক শোভন। তিনি হচ্ছে ওই পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। প্রায় 1,500-এর মতো ভোট, 1,500 না, সম্ভবত 2,000-এর মতো ভোট কম পেয়ে তিনি পরাজিত হন। যদিও জিএস পদে গোলাম রাব্বানী তিনি জয়লাভ করেছেন, আর ছাত্র অধিকার পরিষদের রাশেদ খান পরাজিত হয়েছিলেন তার কাছে। এর আগে যখন 90 নির্বাচন হয়েছিল, তখন একটা গণ আন্দোলন চলছিল, গণ অভ্যুত্থান হয়েছিল। তখন ওই গণ আন্দোলনের ফসল হিসাবে বিএনপির আমানুল্লাহ আমান ডাকসুতে জয়লাভ করেছেন এবং ওই আন্দোলনে তার ব্যাপক ভূমিকা ছিল। এবং তিনি তখন মানে এখনকার যে ছাত্র রাজনীতি হিসাবে আমরা অনেককেই দেখতে পাচ্ছি, সেই রকম এরশাদ বিরোধী আন্দোলনেও তার ভূমিকা সেই রকমই ছিল। যেমন আপনি এখন দেখতে পাবেন শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই যে প্যানেলটি দিয়েছে, সেখানে জিএস ভিপি পদে যিনি নির্বাচন করছেন সাদিক কায়েম, তিনি এই আন্দোলনের অন্যতম একজন ফিগার। আবার ছাত্রদল যাকে ভিপি পদে হচ্ছে ক্যান্ডিডেট করেছে, তিনিও এই আন্দোলনের অন্যতম একটা ফিগার। তারপরে বাম জোটের হচ্ছে অনেকেই, মানে সব জায়গারই যারাই ভিপি পদে, জিএস পদে এবং প্যানেলে রয়েছেন, এখন পর্যন্ত 8-9টি প্যানেল হয়েছে, সবগুলো প্যানেলেই আন্দোলনে ভালো ভূমিকা রাখা ব্যক্তিরাই বা শিক্ষার্থীরাই হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একটু ভোটের হিসাবে আসি।
2019 সালে যে নির্বাচনটি হয়েছে, ডাকসু নির্বাচন বা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আহ, এই ভোট পড়েছে প্রতিটা পদে প্রায় 25,000-এর মতো ভোট পড়েছে। আমি একেবারেই এক্সাক্ট সংখ্যায় যাচ্ছি না। সেখানে ভিপি পদে 11,062 ভোট পেয়েছেন নুরুল হক নূর। আর ছাত্রলীগের যিনি প্রার্থী ছিলেন তিনি 9,129 ভোট পেয়েছেন। এরপরে আরেকজন 2,500 ভোট পেয়েছেন। ছাত্র দলের যিনি তিনি 245 ভোট পেয়েছেন। তার মানে কি, মানে করুণ পরিস্থিতিতে ছাত্রলীগ দলের পরিস্থিতি তখন খুবই খারাপ ছিল। মুস্তাফিজুর রহমান তিনি 245 ভোট পেয়েছেন। আপনি এই এই ডাকসু নির্বাচনের ভোটের হিসাব জাতীয় নির্বাচনের সঙ্গে মিলাইতে পারবেন না। জাতীয় নির্বাচনে যে যার সমর্থক তার সমর্থক হিসেবেই রয়ে গেছে, মাঝে মধ্যে ফ্ল্যাকচুয়েট করে, হইতে পারে এটা। কিন্তু ডাকসুতে প্রতি ধরেন আপনার একটা শিক্ষার্থীর মেয়াদ কত, মাস্টার সহ করলে সর্বোচ্চ 6-7 বছর সে ক্যাম্পাসে থাকতেছে। অর্থাৎ একটা শিক্ষার্থী ভোটার থাকতেছেন 5-7 বছর, এরপরে তিনি বের হয়ে যাচ্ছেন, বের হয়ে গিয়া তিনি চলে যাচ্ছেন, অর্থাৎ তিনি ভোটার শেষ। তো ধরেন একটা সেশনে বা হচ্ছে একটা শিক্ষা বর্ষে হচ্ছে সবচেয়ে বেশি যারা ভর্তি হয়েছেন তারা আওয়ামী লীগের সমর্থক বেশি ভর্তি হয়েছেন। তো ওই বছর আওয়ামী লীগের বা ওই ওই কিছু সময় আওয়ামী লীগের ভোটার বেশি থাকবে। পরবর্তীতে আবার ধরেন যে বিএনপি সমর্থক, যদিও এইভাবে হিসাব হয় না, আমি তাও বলতেছি, মানে আপনি ভোটার, এই যে ভোটার থাকতেছেন, এই ভোটার থাকাকালীন সময়টা খুবই কম। আপনি এই যে জাতীয় নির্বাচনে যে ভোটার, আপনার যদি 18 থেকে ভোটার হওয়া শুরু হয়, আপনি যদি 100 বছর বাঁচেন, বাকি 82 বছর আপনি বাংলাদেশের ভোটার। অর্থাৎ ডাকসু নির্বাচনে আপনি 82 বছর ধরে আপনি ডাকসুর ভোটার থাকতে পারবেন না। সর্বোচ্চ 5 বছর, 7 বছর, 10 বছর কেউ কেউ থাকেন, যাদের সেশন গ্যাপ ট্যাপ হয়ে থাকে। অর্থাৎ এখানে ভোটারগুলো সবসময় চেঞ্জ হয়, এটা একটা বিষয়। তারপরে যেই দলটা ক্ষমতায় থাকে, ধরেন আওয়ামী লীগ ক্ষমতায় রয়েছে, কোনোবারই আওয়ামী লীগের ভিপি নির্বাচিত হয় না। গতবার যখন আওয়ামী লীগের এই পরিস্থিতি, যখন আওয়ামী লীগ একেবারে দোদণ্ড প্রতাপ নিয়ে হচ্ছে রাষ্ট্র পরিচালনা করছে, একদম ফ্যাসিজম কায়েম করে ফেলেছে, সেই পরিস্থিতিতেও রেজওয়ানুল হক শোভন নুরুল হক নূরের বিরুদ্ধে পরাজিত হয়েছেন। কেন? শিক্ষার্থীরা ওই অ্যান্টি এস্টাবলিশমেন্টের বিরুদ্ধে রায় দিয়েছেন এবং এই আওয়ামী লীগ সরকার যে নানা ধরনের মেকানিজম করে রাষ্ট্র পরিচালনা করছে, নানা ধরনের অপকর্ম করছে, অপশাসন দিচ্ছে, ডাকসু নির্বাচনের শিক্ষার্থীরা সেটার জবাব দিয়েছে। যদিও বিশ্ববিদ্যালয়ে ম্যাসিভলি ছাত্রলীগের পেশি শক্তি ছিল, আমরা জানি কুয়েত মৈত্রী হলে বেশ কয়েকটি হলে ভোটে কারচুপি হয়েছে, ভোটে জবরদখল হয়েছে, তারপরে হচ্ছে পেশি শক্তির ব্যবহার হয়েছে, নুরুল হক নূরকে মারা হয়েছে, হামলা হয়েছে, সংঘর্ষ হয়েছে, নানান কিছুর পর 2019 সালের নির্বাচনে তাও আমরা এই ফল পেয়েছি। 25,000-এর মতো ভোট পড়েছে, ছাত্রলীগ ভোট পেয়েছে 9,000 9,500 মতো জিএস পদে। রেজওয়ানুল হক গোলাম রাব্বানি পেয়েছেন 10,000-এর বেশি ভোট সম্ভবত। এই হইল হিসাব নিকাশ। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে আপনি ধরতে পারেন যে ছাত্রলীগের ভোট রয়েছে 1010-এর মতো, 1010-এর মতো, কিন্তু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তো 40, 45, 50,000-এর মতো। এখন এক্সাক্ট সংখ্যাটা আমি জানি না, তবে এটা 40,000 প্লাস, এটা আমি কনফার্ম। 40,000 প্লাস শিক্ষার্থী, এরা সবাই ভোটার। ভোট ছাত্রলীগের রয়েছে 10,000-এর মতো। বাকি ভোট কাদের? এখানে বামের ভোট আছে, এখানে ডানের ভোট আছে। ডান বলতে সেখানে ডানের মধ্যেও অনেকগুলো ভাগ রয়েছে, ইসলামী শাসনতন্ত্র আছে, তারপরে হচ্ছে ছাত্র শিবির রয়েছে, আরো অন্যান্য ছোট ছোট সংগঠন রয়েছে। আর এখানে স্বতন্ত্র অনেকেই নির্বাচন করেন, তাদেরও ভোট রয়েছে, ব্যক্তিগত ভোট রয়েছে। যেমন এখানে উমামা ফাতেমা, তার নির্দিষ্ট কিছু ভোট রয়েছে। তারপরে ধরেন যে প্যানেলের বাইরেও হচ্ছে মেঘমাল্লার বসুর কিছু ভোট রয়েছে। কিন্তু যারা প্যানেল থেকে নির্বাচন করছেন, তাদের ওই প্যানেলের একটা নির্দিষ্ট ভোট ব্যাংক তো রয়েছে, তারপরে তাদের ব্যক্তিগত বা চারিত্রিক গুণাবলীর কারণে আরো কিছু ভোট। যেমন ধরেন যে আপনি এই নির্বাচনে একটু ভিপি প্রার্থী যারা রয়েছেন তাদের নিয়ে একটু কথা বলি। যেমন ধরেন আবিদুল ইসলাম, ছাত্র দলের যিনি ভিপি ক্যান্ডিডেট, তিনি ইউসিসি অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে যে কোচিং সেন্টার রয়েছে, ভর্তির কোচিং সেন্টার রয়েছে, ইউসিসির শিক্ষক। তিনি যেখানে শিক্ষকতা করেছেন সেইখানকার অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পান বলতে মানে এই পরীক্ষা উত্তীর্ণ হয়ে সুযোগ পান। তো তিনি সেসব শিক্ষার্থীদেরকে পড়িয়েছেন, সেই ভোটগুলো তার পক্ষেই যাবে। পাশাপাশি ফোকাস একটা কোচিং সেন্টার,
তারাও বিশ্ববিদ্যালয়ের জন্য কোচিং করায়। সেখান থেকে যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে, ভর্তি হয়েছেন, তারা শিবিরের পক্ষে তাদের ভোটটা যাবে। এটা একটা ফ্যাক্টর। ছাত্র দলের আলাদা ভোট রয়েছে, ছাত্র শিবিরের আলাদা ভোট রয়েছে। সেখান থেকে সব মিলিয়ে চারিত্রিক গুণাবলী এবং যার ইশতেহার যত ভালো হবে, যে যত ভালো কাজ করবে, সেগুলোর ভিত্তিতেই তিনি নির্বাচিত হয়ে আসতে পারেন। তবে আমি এই নির্বাচনে সবচেয়ে বেশি চান্স দেখতে পাচ্ছি যে দুজনের, সেটা আপনারাও জানেন, সাদিক কায়েম শিবিরের প্যানেল থেকে যিনি, এবং হচ্ছে আবিদুল ইসলাম রাসেল। তবে ভোটের হিসাবে এখানে ছাত্রলীগের ভোটটা কারা পাবে, এটা একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে। এই ছাত্রলীগের সমর্থকদের, অবশ্যই সমর্থকরা রয়েছেন, ছাত্রলীগের একটা নির্দিষ্ট ভোট রয়েছে, সেই ভোটটা বামের দিকে যাবে নাকি হচ্ছে ছাত্র দলের দিকে যাবে, নাকি এটা ভাগ হয়ে যাবে, শিবিরের পক্ষে তো যাবেই না, শিবির শুধুমাত্র শিবিরের ভোটটাই পাবে। এটা হচ্ছে শিবিরের সবচেয়ে বড় উইকনেস। শিবির এর বাইরে খুব বেশি ভোট পাবে না। শিবিরের সমর্থক যারা, যারা শিবিরের কর্মী, যারা শিবিরের সাথী, তারাই, যারা শিবিরের সদস্য, সেই ভোটগুলোই পাবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিবিরের যত সমর্থক রয়েছে, শুধুমাত্র সেই ভোটগুলোই সাদিক কায়েম পাবে। আমি অন্যান্য পদের কথা বলছি না। কিন্তু ছাত্র দলের নেতা যিনি, ছাত্র দলের ভিপি প্রার্থী যিনি, তিনি ছাত্র দলের কর্মী সমর্থকদের ভোটের বাইরেও তিনি ভোট পাবেন। সেটা ছাত্রলীগের ভোটও পাবেন, আকৃষ্ট করতে পারলে বামের ভোটও পাবেন, ডান অনেকেরও ভোট পাবেন। এটাই হচ্ছে ছাত্র দলের মানে এই ভোটের ক্ষেত্রে একটু এগিয়ে থাকার, একটু এগিয়ে থাকছে বলে আমি মনে করছি। তবে ভোটের হিসাব টিসাব একটু জটিল। 40-45 হাজার শিক্ষার্থী, আমি মনে করি যে এবার ব্যাপক হারে ভোট পড়বে, প্রায় 30-35 হাজার ভোট পড়বে, এটা আমি মোটামুটি কনফার্ম। সেখান থেকে ভোট ভাগাভাগি হয়ে কোন দিকে যায় সেটা এখন দেখার বিষয়। তবে এখানে ছাত্রলীগেরও একটা নির্দিষ্ট সংখ্যক ভোট রয়েছে, সেটাও কারা টানতে পারে সেটার উপর একটা, সেটা অবশ্যই একটা প্রভাব ফেলবে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।